আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সময়ের নতুন একটি পর্বে। রাজনীতির মঞ্চ আসলে বড় অদ্ভুত এবং রহস্যময় একটি জায়গা। এখানে শেষ কথা বলে আসলে কোনো কিছুই নেই। কালের আবর্তনে, সময়ের প্রয়োজনে মানুষের নীতি, আদর্শ আর স্লোগান কিভাবে চোখের পলকে বদলে যায় তার এক জীবন্ত এবং নির্মম উদাহরণ হয়তো আমরা বর্তমান এই সময়ে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকে দেখতে পাচ্ছি। মানুষ যখন ক্ষমতার বাইরে থাকে তখন তার দৃষ্টিসীমা থাকে একরকম। সে তখন আকাশ কুসুম নানা ধরনের কল্পনা করতে পারে, রাজপথ কাঁপিয়ে বড় বড় স্লোগান দিতে পারে। কিন্তু যখন সে ক্ষমতার মসনদে বসে তখন তার সামনে উন্মোচিত হয় রাষ্ট্রের এক নগ্ন এবং কঠিন বাস্তবতা। আর এই বাস্তবতার আলোকেই আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের জাতীয় রাজনীতি এবং ভূ রাজনীতিতে আমি মনে করি একটি নতুন সমীকরণের জন্ম দিতে চলেছে। দেখুন সুপ্রিয় দর্শক, খুব বেশি দিন আগের কথা তো নয়, একটু অতীতটা হাতড়ে দেখুন। আমাদের চারপাশের আকাশ বাতাস কিরকম ছিল? চারপাশের আকাশ বাতাস মুখরিত ছিল একটি বিশেষ ধ্বনিতে, ইন্ডিয়া বয়কট, ভারত বয়কট, নানা রকম শোরগোল, কত উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, সর্বত্রই কিন্তু এক ভারত বিরোধী হুঙ্কার। কিন্তু সেই উত্তেজনার পারদ আজ কোথায় গিয়ে ঠেকল? আজ যখন খবর আসে বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান সাহেব আগামী 8ই এপ্রিল তড়িঘড়ি করে দিল্লি ছুটে যাচ্ছেন, তখন সাধারণ মানুষের মনে একজন পর্যবেক্ষক হিসাবে আমার মনেও কিন্তু একটি বড় প্রশ্ন জাগে। এই ছুটে যাওয়াটা কি নেহাতি কোনো রুটিন কূটনৈতিক সফর, নাকি বাস্তবতার এক চরম কষাঘাতের কাছে মাথা নত করা? দেখুন, খলিলুর রহমান সাহেবের এই সফরটি কিন্তু খুব সাধারণ কোনো সফর নয়। বলা হচ্ছে তিনি মরিশাসে যাবেন ভারত মহাসাগরীয় সহযোগিতা মঞ্চের সম্মেলনে। সেটা ঠিক আছে, কিন্তু তার এই যাত্রাপথে দিল্লির বিরোধী এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিংবা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার যে বৈঠকের সূচি তৈরি হচ্ছে, সেটি কিন্তু রাজনীতির এক নতুন এবং বেশ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দেয়। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যে সরকার ক্ষমতায় আসার আগে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত বিরোধিতার চূড়ান্ত রূপ আমরা দেখেছি, ডক্টর ইউনূসের আমলেও যে ভারত বিরোধী ক্যাম্পেইন আমরা ব্যাপকভাবে লক্ষ্য করেছি, সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আজ কেন দিল্লির দরবারে? কেন এই আকস্মিক সুরবদল? দেখুন সুপ্রিয় দর্শক, এর পেছনে বেশ কয়েকটি বড় এবং কঠিন কারণ পরিষ্কারভাবে দৃশ্যমান। একটি হলো আমাদের জাতীয় নিরাপত্তা, পরেরটি হলো গঙ্গার পানি বন্টন চুক্তি, আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রসঙ্গ। আপনারা জানেন 1996 সালে যে ঐতিহাসিক গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার মেয়াদ কিন্তু এই বছরের ডিসেম্বরেই ফুরিয়ে যাচ্ছে। এখন এই চুক্তির নবায়ন করাটা বর্তমান সরকারের জন্য আমি মনে করি একটি বিশাল এসিড টেস্ট। তারা এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে রাজপথের গরম বক্তৃতা আর রাষ্ট্রীয় টেবিলের কূটনীতি মুঠেও কিন্তু এক জিনিস নয়। টেবিলের ওপাশে যখন ভারত বসে থাকে তখন আবেগের চেয়ে বাস্তবতাকে অনেক বেশি মূল্য দিতে হয়। নিরাপত্তার কথা যদি বলি, বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে আশ্বস্ত করেছে যে এদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই চালানো যাবে না। দেখুন, এই কথাটি কিন্তু আমাদের কাছে একদমই নতুন কিছু নয়,
কিন্তু যারা একসময় এই পারস্পরিক সহযোগিতার নীতির চরম সমালোচনা করত, আজ তারাই সেই একই পথে হাঁটতে কিন্তু বাধ্য হচ্ছে। এমনকি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি অপরাধীদের হস্তান্তরের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে কিন্তু একটি বোঝাপড়াও বিভিন্ন দিক থেকে তৈরি হচ্ছে। এর বাইরে একটি নির্মম সত্য আমাদের চোখের সামনে কিন্তু জ্বলজ্বল করছে, আর সেটি হলো আমাদের বর্তমান জ্বালানি সংকট। দেখুন, দেশের অবস্থা এখন সত্যি সংকটাপন্ন। বহু পাম্প আজ ডিজেলের অভাবে ধুঁকছে, এমনকি বন্ধ হয়ে যাচ্ছে। তেলের জন্য হাহাকার চলছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকেও কিন্তু ইঙ্গিত করছে। একটি রাষ্ট্র যখন এই ধরনের চরম অর্থনৈতিক এবং দৈনন্দিন সংকটের মুখে পড়ে, তখন তার টিকে থাকার জন্য প্রতিবেশীর সাহায্য ছাড়া আর কোনো উপায় কিন্তু থাকে না। আমরা দেখেছি খুদ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আলাদাভাবে ডেকে আমাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এই সংকট উত্তরণে সাহায্য চেয়েছেন। ক্ষুধার পেটে কিংবা অন্ধকার ঘরে বসে তো আর ভারত বিরোধিতার বিলাসী রাজনীতি কোনোভাবে করা যায় না, তাই না? বাস্তবতার এই রুক্ষ মাটিতে দাঁড়িয়ে আজ তাদেরকে বুঝতে হচ্ছে যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্কই হলো অগ্রগতির একমাত্র এবং মূল চাবিকাঠি। আর ঠিক এখানেই আসে সেই বড় প্রশ্নটি, আমরা আসলে জাতি হিসাবে কি চাই? আমরা কি কেবল সাময়িক আবেগের বশবর্তী হয়ে নিজেদের রাষ্ট্রের ক্ষতি করতে চাই, নাকি বাস্তবতাকে মেনে নিয়ে দেশের উন্নয়ন আর স্থিতিশীলতা চাই? এই যে আজকে জামাত, বিএনপি কিংবা সেসব মানুষ যারা কিছুদিন আগেও ভারত বিরোধিতার ফেনা তুলেছিলেন, তারা আজ একদম নিশ্চুপ হয়ে গেছেন। তাদের এই পিন পতন নীরবতা কিন্তু অনেক না বলা কথা বলে দিচ্ছে। তারা আজ কিন্তু হারে হারে টের পাচ্ছেন যে রাষ্ট্র পরিচালনা কোনো ফেসবুকের স্ট্যাটাস কিংবা ইউটিউবের কমেন্ট বক্স নয়, এটি অত্যন্ত একটি কঠিন দাবা খেলা। আর এই জায়গায় এসেই কিন্তু আওয়ামী লীগের একটি বিষয় সামনে চলে আসে। এখন এই যে ডক্টর খলিলুর রহমান সাহেবের ভারত সফর কিংবা দিল্লি সফর, এই সফরে যে সকল বৈঠক সমূহ হবে, সে সকল বৈঠকে রাষ্ট্রীয় এবং বর্তমান সরকারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হবে, এর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। দেখুন, প্রথমত শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনা বা শেখ হাসিনাকে দেশে ফেরানোর যে বিষয়টা, সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে এখন পর্যন্ত একই জায়গায় ঝুলে আছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতকে নানাভাবে বিভিন্নভাবে চিঠিপত্র দেওয়া হয়েছে, কিন্তু ভারত সরকার কখনোই সরাসরি এটির জবাব দেয়নি। কখনো তারা এটিকে কূটনৈতিকভাবে পাশ কাটিয়ে গেছে, কখনো বা তারা নিশ্চুপ থেকেছে, আবার কখনো বা তারা প্রেস কনফারেন্স করে তাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি রয়েছে সেই ভিত্তি থেকে জানিয়েছে এটা সম্পূর্ণ শেখ হাসিনার বিষয়। তবে এই যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, শেখ হাসিনার উপর যে সকল চার্জ সমূহ রয়েছে এবং শেখ হাসিনার পতনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের যে চাপ রয়েছে সরকারের উপর, সেই চাপ থেকে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ডক্টর খলিলুর রহমানের বর্তমান এই সফরের একটি মুখ্য আলোচ্য বিষয়। এখন কথা হচ্ছে, ডক্টর খলিলুর রহমান কি প্রস্তাব দেবেন এবং ভারতের কাছ থেকে বা দিল্লির কাছ থেকে কি উত্তর নিয়ে আসবেন? ভারত কি সেই একই অবস্থানে থাকবে, নাকি তাদের অবস্থান কোনোভাবে পরিবর্তন হবে? যদি তাদের অবস্থান এখানে কোনো ধরনের পরিবর্তন হয় এবং বর্তমান বিএনপি সরকারের কাছে যদি শেখ হাসিনাকে একজন অপরাধী হিসাবে ফিরিয়ে দিতে তারা সম্মত হয়, তাহলে আওয়ামী লীগ এবং ভারতের দীর্ঘদিনের যে মিত্রতা রয়েছে, সেই মিত্রতার অবসান হবে। আপনারা এখানে কি মনে করেন? ভারত কি শেখ হাসিনাকে আদৌ বিএনপি সরকারের কাছে ফিরিয়ে দিতে রাজি হবে, নাকি তারা রাজি হবে না? এবার আসা যাক আওয়ামী লীগের উপর আরোপিত সেই বহুল আলোচিত নিষেধাজ্ঞার বিষয়ে।
দেখুন সুপ্রিয় দর্শক, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন তারা বিভিন্ন ধরনের চাপের মধ্যে ছিল এবং তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ চাপ তাদের উপর ছিল আওয়ামী লীগ প্রসঙ্গ। এই সরকার যেহেতু গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব পরবর্তী সরকার হিসাবে গঠিত হয়েছে, যদিও যে বিপ্লব কিংবা যে গণ অভ্যুত্থানের কথা আমরা বারবার জোর গলায় বলি, সেই গণ অভ্যুত্থানকারীরাই এটাকে বলছেন ডিপ স্টেটের একটি খেলাধুলা, বা তারা ডিপ স্টেটের সাথেই এই খেলায় অংশ নিয়েছেন। এখন এটিকে গণ অভ্যুত্থান বলা ঠিক হবে নাকি বিপ্লব বলা ঠিক হবে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। বিএনপি সরকার কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না, যদিও বিএনপির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো বার্তা গণমাধ্যমের বরাত দিয়ে আসেনি। যেটি এসেছে সেটি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব, উনি একটি বক্তব্য করেছেন। এখন কথা হচ্ছে, এটি কি আসলেই বিএনপি সরকারের বক্তব্য নাকি এটি শুধুমাত্র ওনার ব্যক্তিগত বক্তব্য? কারণ বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এরকম ব্যক্তিগত বক্তব্য এবং রাষ্ট্রীয় বক্তব্য নিয়ে বা সরকারের বক্তব্য নিয়ে আমরা বিভিন্ন সময় কিন্তু দ্বিমতে ভুগেছি, সমন্বয়হীনতায় ভুগেছি। তো এই যে নিষেধাজ্ঞার বিষয়টি, এই বিষয়টি নিয়ে ডক্টর খলিলুর রহমানের সাথে দিল্লির আলোচনা হবে। কারণ দিল্লি সবসময় একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু বিগত দিন চেয়ে এসেছিল। তবে তারা বর্তমানে বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং ভারতের যে নিরাপত্তা বিষয়ক প্রশ্নসমূহ, সেগুলোর পথ দ্রুত পরিষ্কার করতে তারা বিএনপির সাথে একটি সমঝোতায় কিন্তু গিয়েছিল এবং বর্তমান যে কাঠামো রয়েছে আওয়ামী লীগবিহীন, সেই কাঠামোতে নির্বাচনেও সম্মতি দিয়েছিল। তবে এই নির্বাচন পরবর্তী সময়ে এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি ভারতের অবস্থান কিন্তু এখানে খুব পরিষ্কার। এমনকি এখন পর্যন্ত ভারত খুব ভালোভাবে এবং সূক্ষ্মভাবে চাচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি তৈরি হোক। এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি মানেই হচ্ছে যারা মাঠের বাইরে রয়েছেন তাদেরকে নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করা। এখন বিএনপি যেহেতু আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না, তাহলে আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে লবিং রয়েছে, সেই লবিং এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি ভারত, তারা আসলে কি করবে? দেখুন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর এর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি হবে না, এবং নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হলে তারা বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ফিরবে, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্য। আমরা বিভিন্নভাবে কিন্তু শুনে আসছি বিএনপির সাথে একটি অলিখিত সমঝোতার কথা। এখন সেই সমঝোতা আসলে কতদূর এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে কিন্তু দিল্লি সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন যদি পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলবেন, সেই কথাগুলো বিএনপি সরকার যদি পুনরায় শুনে তারা রাজি হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠুক বা না উঠুক, তাদের রাজনীতির মাঠে ফেরার জন্য বা রাজনীতির মাঠে ফেরার একটি গুরুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। ইতিমধ্যে কিন্তু আমরা একটি লক্ষণ এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আওয়ামী লীগ বর্তমান সময়ে নিশ্চুপ রয়েছে। অর্থাৎ তারা সম্পূর্ণভাবে এই যে কূটনৈতিক লবিং রয়েছে বা কূটনৈতিক যে তৎপরতা রয়েছে, সেই তৎপরতার উপর কিন্তু নির্ভরশীল হয়ে আছে। না হলে আওয়ামী লীগের আন্দোলন কিংবা আওয়ামী লীগের যে হুঙ্কার, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেমে থাকেনি, এখনো তারা এভাবে থেমে থাকতো না। বরঞ্চ বর্তমান সময়ে বর্তমানে সরকারকে অচল বা অস্থিতিশীল অবস্থায় ফেলার জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও বেশি গ্যাঞ্জাম করার বা হুঙ্কার দেওয়ার চেষ্টা করত। অথচ বর্তমানে এই সময়ে আওয়ামী লীগ এসে বলছে তারা বিএনপি সরকারকে সময় দিচ্ছে স্টেবিলিটির জন্য। এটি কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ, যেই লক্ষণ থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক শক্তির উপর, আন্তর্জাতিক কূটনীতির উপর বর্তমান সময়ে
আওয়ামী লীগ তাদের দৃষ্টি দিয়ে রেখেছে, এবং সেই আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের চেইন মেনটেন হচ্ছে দিল্লি থেকে। এখন দিল্লি থেকে যদি বাংলাদেশের রাজনীতির সুবিধার জন্য বা বাংলাদেশের গণতান্ত্রিক যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের নতুন সূচনার জন্য আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়, তাহলে সেটি আমাদের নতুন সরকার বা বিএনপি সরকার অথবা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুনবেন কিনা, এটি একটি বড় প্রশ্ন। এবং যদি তিনি না শুনেন, তাহলে ভারত যেভাবে বর্তমানে বিএনপি সরকারকে সহযোগিতা করছে, তারা কি সেভাবে সহযোগিতা করবে নাকি করবে না, এটিও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বড় চ্যালেঞ্জ বা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সকল প্রশ্ন, এই সকল প্রশ্ন কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে যেমন রয়েছে, তেমনি যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তাদের মনের মধ্যেও কিন্তু বিভিন্নভাবে ঘুরপাক খাচ্ছে। গঙ্গার পানি বন্টন চুক্তি, বাংলাদেশের অভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তা, ভারতের জাতীয় নিরাপত্তা, এবং সর্বোপরি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, শেখ হাসিনাকে দেশে ফেরানো, এই সবগুলো বিষয় নিয়ে যখন ভারতের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুদ বৈঠকে বসবেন বা আলোচনায় বসবেন, তখন এর সবগুলো ফলাফলের উপর নির্ভর করছে কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজনীতি কিংবা আগামীর রাজনীতি। এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর উত্তরগুলো আমাদের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি কিন্তু ঠিক করে দেবে। আর ঠিক এই জায়গাতে এসেই কিন্তু আমাদের নির্মোহভাবে স্বীকার করতে হয় একটি চরম সত্য। বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ঠিক এই কাজটি কিন্তু অত্যন্ত সুনিপুণ এবং দূরদর্শিতার সাথে করেছিলেন। তিনি ভারতের সাথে একটি চমৎকার ভারসাম্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু বজায় রেখে দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছিলেন। তার দীর্ঘ শাসনামলে তিনি বুঝিয়েছিলেন ভৌগোলিক অবস্থানগত কারণেই ভারতের সাথে বৈরিতা করে বাংলাদেশের কোনো ধরনের উন্নয়ন করা আসলে সম্ভব নয়। তখন তাকে অনেকে অনেক কথা বলেছে, অনেকে অপবাদ দিয়েছে, ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়ার মতো সস্তা স্লোগানও কিন্তু আমরা শুনেছি। কিন্তু আজ এই সরকারও ঘুরে ফিরে সেই শেখ হাসিনার দেখানো পথে কিন্তু হাঁটতে বাধ্য হচ্ছে বিভিন্ন খাতে। তাহলে কি আজকালের কষ্টি পাথরে এটাই প্রমাণিত হলো যে শেখ হাসিনার সেই পররাষ্ট্র নীতি বাংলাদেশের জন্য একমাত্র সঠিক, নিরাপদ এবং বাস্তবসম্মত পথ ছিল? দেখুন সুপ্রিয় দর্শক, আজ যারা ক্ষমতায় বসে দিল্লির সাথে সম্পর্ক উন্নয়নের জন্য মরিয়া হয়ে ছুটছেন, তারা আসলে পরোক্ষভাবে শেখ হাসিনার সেই নীতির যথার্থতা প্রমাণ করছেন। দেশের মানুষ কিন্তু আসলে বোকা নয়, তারা খুব দ্রুতই এই পুরো চিত্রটি উপলব্ধি করতে শুরু করবে এবং হয়তো সেই হারানো স্থিতিশীল সময়টাকে আবারও ফিরে পেতে চাইবে। এই যে শেখ হাসিনার সময়কালের কথা বললাম, এই শেখ হাসিনার সময়কালের বিষয়টি কিন্তু ভারত বর্তমান সময় তাদের আমলে রেখেছে, এবং এটি তাদের আমলে থাকার কারণে তারা চাইছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হোক। যার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সফরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রসঙ্গ কিংবা আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করার জন্য বর্তমান সরকার যেভাবে চেষ্টা করছে, ঠিক একইভাবে ভারতও কিন্তু অপেক্ষা করছে যে তারা তাদের মিত্রকে বাংলাদেশের রাজনীতিতে কবে ব্যালেন্সিং পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং কবে নতুন সরকারের সাথে এই সকল বিষয়সমূহ নিয়ে খুব ভালোভাবে কথা বলার সুযোগ পাবে। সেই সুযোগটা কিন্তু এখন হয়ে গেছে, এবং এই সফর পরবর্তীতে আমরা আসলে জানতে পারবো বা দেখে বুঝতে পারবো কিছু কিছু লক্ষণ রয়েছে, যে এই লক্ষণগুলো দেখে বোঝা যাবে যে প্রকৃতপক্ষে সরকার কোন নীতির দিকে যাচ্ছে বা ভারত কোন নীতি অ্যাপ্লাই করছে। সেই সময় পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ ভারত কখনোই চাইবে না তার দীর্ঘদিনের পরীক্ষিত যে মিত্র, সেই মিত্রকে রাজনীতির মাঠের বাইরে রেখে নতুন যে মিত্র তৈরি হয়েছে সেই মিত্রদের সাথে ঘনিষ্ঠতা অর্জন করে নতুন করে সবকিছু তৈরি করতে। বরঞ্চ তারা চাইবে পুরাতনরা যেন এখানে গিয়ে পুনর্বাসিত হতে পারে, এতে করে নতুনদের সাথে তাদের যদি কোনো ধরনের
সম্পর্কের মধ্যে ফাটল ধরে, তাহলে পুরাতনকে তারা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে। এই যে ভারতের পররাষ্ট্রনীতি বা মিত্রদের প্রতি ভারতের অবস্থান, এটি কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড। এখন আমাদের এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে হলে অবশ্যই কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফর যথাযথ সময়ে হয় কিনা, এবং তিনি সেই সফর পরবর্তীতে আমাদের সরকারকে কি জানান এবং আমাদের সরকার দেশবাসীকে আসলে কি জানান। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সম্পূর্ণ বিষয়টি জানার পরই কিন্তু বাংলাদেশের রাজনীতির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়তোবা হতে পারে বা চলে আসতে পারে। তবে এখানে বিরোধী দলে যারা রয়েছেন তারা এই বিষয়টিকে আসলে কিভাবে নিবেন, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমরা যেভাবে দেখছি বর্তমান সময়ে জামাত ইসলাম ভারত বিরোধিতা ছেড়ে ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাতে করে মনে হচ্ছে যে যদি কোনো সমঝোতার পরিবেশ তৈরি হয়, বিশেষ করে যেহেতু তারা আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে, তারা সবাই এক, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য আওয়ামী লীগ বিরোধী শক্তি, তারা কি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে নাকি মেনে নেবে না, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তারা মেনে না নেয়, তাহলে সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান কেমন হবে, নাকি সরকারও ভারতকে উপেক্ষা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়টি স্কিপ করে যাবে বা অন্ধকারে রেখে যাবে। সুপ্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের জট আগামী কয়েকদিনের মধ্যেই খুলে যেতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আজকের এই আলোচনার প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্যগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। পরবর্তীতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।